নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এক্সাম কর্নারে। তো আমরা তোমরা সবাই জানো যে আমাদের চ্যানেলের মধ্যে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের এক্সামের বা বিভিন্ন ধরনের জবের যে ভিডিওগুলো থাকে সেগুলো নিয়ে আসি। তো আজকেও প্রতিনিয়ত এই যে ধরনের ভিডিও আমরা আনি সেরকমভাবে একটা নতুন ভিডিও আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম। তো টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা হলো আমাদের রিসেন্টলি যে ইউনিয়ন বাজেট হয়েছিল, সেই ইউনিয়ন বাজেটের কী কী প্রসপেক্টিভ আছে আমাদের ইউথদের জন্য। বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের যে ইউথ আছে তারা অ্যাওয়্যার থাকা খুবই দরকার। কারণ হলো এই বাজেটের যে ইম্প্যাক্টটা আছে সেই ইম্প্যাক্টটা কিন্তু আমাদের সবার মাঝখানে অনেকটাই পড়ে। ঠিক আছে, কিছুদিনের মধ্যে দেখতে পারবে কি যে বাজেটের যে ইম্প্যাক্টগুলো আছে সেগুলো আমাদের লাইফের মধ্যে ব্যক্তিগতভাবে আমরা অনুভব করতে পারছি যে কী কী ধরনের পরিবর্তন আমাদের সামনে আসছে। তো আমাদের এই যে ফিনান্সিয়াল ইয়ার 2024 অ্যান্ড 25, এই ফিনান্সিয়াল ইয়ারের বাজেটটার ব্যাপারে সম্পূর্ণ জেনে রাখো। এবং মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো কি যে ইউথদের জন্য কী কী আছে। তোমাদের ইউথদের জন্য কিন্তু খুবই ভালো একটা মানে বাজেটের মধ্যে অনেক কিছু আছে যেগুলো তোমাদের ইউথদের জন্য কিন্তু খুব বেনিফিশিয়াল। ঠিক আছে, তো তোমরা ইউথরা কিন্তু ভালো করে বিষয়টা জেনে রাখো কী কী ধরনের স্ট্রাকচারাল চেঞ্জেস হতে যাচ্ছে, কী কী ধরনের তোমাদের যে আনএমপ্লয়মেন্ট যে বিষয়টা আছে সেটা নিয়ে সরকার কাজ করার চেষ্টা করছে। তো প্রতিনিয়ত এই এই ধরনের কাজগুলো যে করছে এগুলোর মধ্যে কিছু কিছু চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি। বিগত যে সরকার আছে তারা নতুন ধরনের কিছু চেষ্টা করে যাচ্ছিল আগে থেকেই, তো এখনও কিন্তু তারা সেই চেষ্টাতেই আছে। ঠিক আছে, এবারে বাজেটের মধ্যে সেই জিনিসটা আমরা একদম পরিপূর্ণভাবে আমরা দেখতে পেরেছি যে ইউথদের যে মধ্যে যে বেকারত্বটা ছিল সেই ইউথদের বেকারত্বটাকে দূর করার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে, বিভিন্ন ফান্ড অ্যালোকেটেড করেছে যাতে ইউথদের মধ্যে সেই বেকার সমস্যাটা না থাকে। তো আজকে এই সরকারকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু বিশেষ করে এই আনএমপ্লয়মেন্টের বিষয়টা নিয়ে ঘেরাও হয়। তো আজকে এই ভিডিওটার মধ্যে বিস্তারিত দেখো আলোচনা করছি। তো চলে যাচ্ছি আমরা প্রথম যে স্লাইডটা আছে সেই স্লাইডের মধ্যে। দেখো, ইউনিয়ন বাজেট। আমরা ইউনিয়ন বাজেটের ব্যাপারে কিছু মানে বিস্তারিতভাবে আলোচনা করার প্রয়োজন নেই, কারণ এই ভিডিওটার মধ্যে আমরা বিশেষ করে ইউথদের টার্গেট করছি। ঠিক আছে, ইউথদের কী আমাদের পাওনা আছে, কী ধরনের জিনিসগুলো আমরা পাবো সেটার বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু একটু মোটামুটিভাবে দেখে নিচ্ছি যে এই ইউনিয়ন বাজেট 2024 অ্যান্ড 25-এর মধ্যে আমরা কী কী জিনিস পেতে যাচ্ছি। ঠিক আছে, তো এখন দেখো এটার মধ্যে কী আছে। বাজেট এক নজরের মধ্যে ছোট সংস্থায় নতুন কর্মীদের 1 মাসের বেতন ও পিএফ দেবে কেন্দ্র সরকার। ঠিক আছে, এরপর দ্বিতীয় যে পয়েন্টটা আছে সেটা হলো কর্মরত মহিলাদের জন্য ওয়ার্কিং হোস্টেল এবং বাচ্চাদের জন্য ক্র্যাশ যেটা আছে সেটা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার, বিগত দিনের সরকার। এরপর আবাস যোজনা বাড়ি তৈরি করার জন্য 10 লক্ষ কোটি টাকার যে ফান্ড আছে সেটা বরাদ্দ হয়েছে। এরপরে স্ট্যান্ডার্ড ডিডাকশন বেড়ে 50,000 থেকে 75,000 টাকা হয়েছে। 1 কোটি যুবক যুবতীদের ইন্টার্নশিপের লক্ষ্যমাত্রা আছে এখানে। অন্ধ্র এবং বিহারের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ আছে এখানে। তোমরা সবাই জানো যে এখন যে সরকার আছেন, ঠিক আছে, এই সরকারের মধ্যে অন্ধ্র এবং বিহারের একটা খুব বড় অবদান আছে। ঠিক আছে, তো তার জন্য এই রাজ্যগুলোর জন্য কিছু বিশেষ আর্থিক প্যাকেজ গভর্নমেন্ট থেকে কী করা হয়েছে, অ্যালট করা হয়েছে। তো এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এরপরে এখানে ক্যান্সারের যে 3 ধরনের ওষুধ আছে আমদানির শুল্ক এটার মধ্যে ছাড় দেওয়া হয়েছে। ছোট ছোট সংস্থাকে ইপিএফ ভর্তুকিকরণ করার জন্য বা ইপিএফের আওতায় আনার জন্য চেষ্টা করা হয়েছে। এরপর এখানের মধ্যে দেখা যাচ্ছে যে সোনা, রূপা, মোবাইল, জুতো এগুলো একটু মানে দামগুলো কমছে। ঠিক আছে, মহিলাদের যে স্ট্যাম্প ডিউটি আছে সেটার মধ্যে ছাড় হয়েছে। মুদ্রা লোনের ঊর্ধ্বসীমা বাড়ানো হলো। হ্যাঁ, এর মধ্যে 4 কোটি কর্মসংস্থানের লক্ষ্য আছে সরকারের। সেটা কিন্তু বহুত বড় একটা ইনিশিয়েটিভ গভর্নমেন্টের তরফ থেকে। ঠিক আছে, বহুত বড় একটা ইনিশিয়েটিভ। এরপর বেতনভুক্তদের কর ছাড় করা হয়েছে কিছু। তো এগুলো হলো কিছু কিছু জিনিস যেগুলো আমাদের এখন যে বাজেটটা আছে সেটার মধ্যে লক্ষ্য করার মতো। চলে যাচ্ছি পরের স্লাইডে। এখন দেখো
টোটাল যেই আমাদের বাজেটটা আছে এই বছরের টোটাল বাজেটটা হলো কি টোটাল এক্সপেন্ডিচার ফর ফিনান্সিয়াল ইয়ার 2024 অ্যান্ড 25-এর যেটা আছে সেটা হলো 48.21 লাখ কোটি টাকা। ঠিক আছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে সরকার আছে এখন, ঠিক আছে, সরকারে যে বাজেটটা আনে সেটা আমরা সবসময় জানি যে আমাদের ইন্ডিয়ান যেই বাজেটটা হয় সেটা কিন্তু ডিফিসিট বাজেট হয়। ঠিক আছে, তো এখন আমাদের ফিসক্যাল ডিফিসিট এটার মধ্যে কত টাকার আছে, প্রায় 4.9%-এর একটা এখানের মধ্যে ফিসক্যাল ডেফিসিট আছে। ঠিক আছে, এটার মধ্যে আরেকটা জিনিস হলো কি যে জানার মতো যে টোটাল রিসিভ আদার দেন বোরোয়িং যে টাকাটা আছে সেই টাকাটা কিন্তু আমাদের কত আছে জানো, 32.07 লাখ করোড় রুপিস। ঠিক আছে, এই যে টাকাটা আছে এই টাকাটা কিন্তু গভর্নমেন্টের কাছে আছে। তো এখন আমাদের যে ফিসক্যাল ডেফিসিট যে বিষয়টা হয় এই বিষয়টার কারণটা কি জানো, যেমন ধরো আমরা কি করি, আমাদের যদি যে বাজেট বিষয়টা থাকে, আমাদের ফ্যামিলি বাজেটের যে বিষয়টা থাকে, ফ্যামিলি বাজেটের বিষয় এবং যে গভর্নমেন্টের বাজেটের বিষয়টা আছে এটা কিন্তু টোটালি ডিফারেন্ট থাকে। ঠিক আছে, ফ্যামিলি বাজেটের বিষয়টা হলো কি যদি আমি কোনো ধরনের সরকারি বা কোনো ধরনের কাজ করে থাকি, আমার মাসিক আয় কত টাকা হয় ওইটার উপরে বেস করে কিন্তু আমি ব্যয়ের খাতাটা মানে আগেই রুজি করি বা ইনকাম করি, তারপর কিন্তু সেটাকে ব্যয় করা প্ল্যান করি। আর সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে বা সরকারের ক্ষেত্রে সেটা কি হয় যে তারা কিন্তু আগেই ডিসাইড করে নেয় যে কোন কোন ক্ষেত্রে কত টাকা খরচা করবে এবং পরবর্তী সময় এই টাকাটাকে রোজগার করার জন্য তারা কি করে বিভিন্নভাবে চেষ্টা করে থাকে। তো এই যে এই গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টে কিন্তু যে ইনকাম সোর্সগুলো থাকে সেগুলো জানো যে আমাদের ট্যাক্সের বিষয়টা থাকে, এরপরে ফরেন ট্রেড থাকে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরগুলো আছে সেগুলো থেকে কিন্তু গভর্নমেন্ট রেভিনিউ ইনকাম করে থাকে। ঠিক আছে, এই যে রেভিনিউটা আছে পাশাপাশি এটার মধ্যে কি হয় যে ধরো তোমার রেভিনিউর যে টাকাটা আছে সেই টাকাটা টোটাল যে টাকাটা আছে এখন এক্সপেন্ডিচার যেমন 48.21 লাখ করোড় রুপিস আছে এখানে, এই টাকাটা যদি তারা ফুলফিল করতে না পারে ওই ক্ষেত্রে তারা কি করে বিভিন্ন জায়গা থেকে বোরোয়িং করে। ঠিক আছে, টাকা বিভিন্ন জায়গা থেকে লোন নেয়, বিভিন্ন ওয়ার্ল্ড ব্যাংক আছে এইসব ব্যাংক থেকে লোন টোন নিয়ে তারপর কি করে তারা এই টাকাটাকে ফুলফিল করার জন্য চেষ্টা করে। ঠিক আছে, আচ্ছা এটার মধ্যে যে টাকাটা আছে আমার 32.07 যে টাকাটা আছে, ঠিক আছে, এই যে 32.07 টাকাটা আছে এটার মধ্যে 25.83 লাখ করোড় রুপিস যেটা আছে সেটা নেট ট্যাক্স থেকে আসছে কিন্তু। ঠিক আছে, আমাদের টোটাল ট্যাক্স যে টাকাটা আছে সেই ট্যাক্সের থেকে এই টাকাটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, হলো এতটুকু ক্লিয়ার। এরপর দেখে নাও এখানের মধ্যে যে অ্যালোকেটেড মানি ইন ডিফারেন্ট সেক্টরস, এখন এখানের মধ্যে বিষয় হলো কি যে আমাদের যে বিভিন্ন সেক্টরগুলো আছে এখানে কত টাকা করে মানে অ্যালোকেট করা হয়েছে গভর্নমেন্টের মাধ্যমে। এ তো মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের মধ্যে এই টাকাটা দেখো 18,58,158 করোড় রুপিস। মিনিস্ট্রি অফ ডিফেন্সের মধ্যে এই টাকাটা হয়েছে, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্টের মধ্যে রোড ট্রান্সপোর্ট, হ্যাঁ, হাইওয়েজ, এটার মধ্যে এই টাকাটা 2,78,000 যে টাকাটা আছে সেই টাকাটা, ঠিক আছে, 2,78,000 করোড় এই টাকাটা অ্যালোকেট করা হয়েছে। মিনিস্ট্রি অফ রেলওয়ের মধ্যে যেটা হয়েছে 2,55,393 করোড় রুপিস যেটা আছে সেটা অ্যালোকেট হয়েছে। এরপর মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন যেটা আছে সেটার মধ্যে 2,23,323 করোড় রুপিস কিন্তু অ্যালোকেট হয়েছে। এছাড়াও আরও সেক্টর আছে যেগুলোর মধ্যে কিন্তু টাকা অ্যালোকেট হয়েছে। তো টোটাল যে অ্যালোকেশন করা টাকাটার পরিমাণটা আছে এটা হলো 48.21 লাখ। ঠিক আছে, এখন দেখো এখানের মধ্যে আমাদের যে কিছু কিছু নিউজ আর্টিকেল এখানের মধ্যে প্রকাশিত হয়েছিল। তো মহিলাদের প্রকল্পের জন্য 3 লাখ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরকার থেকে। ঠিক আছে, কেন্দ্রীয় অর্থ কর্পোরেট বিষয় মন্ত্রী নির্মলা সীতারমণ মঙ্গলবার সংসদে যে কেন্দ্রীয় বাজেট 2023-24 পেশ করেছেন তা অর্থনৈতিক উন্নয়নে মহিলাদের বর্ধিত ভূমিকা প্রতি নজর দেওয়া আছে। ঠিক আছে, তো এগুলো আমরা পরবর্তী সময় আলোচনা করে নেব। মহিলাদের যে বিষয়টা আছে তাদের অগ্রগতির জন্য বা বিভিন্ন সেক্টরে তাদের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য, ঠিক আছে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু বিশেষ ধরনের কিছু যোজনা তাদের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, এখন যে বাজেট আছে বাজেটটা উত্তর পূর্বাঞ্চলে কী পেল, উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে বাজেটের মধ্যে পেল কি যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় বাজেটে পেশ করে জানান যে পূর্বোত্তর ব্যাংকিং সার্ভিস সম্প্রসারণের জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের 100টি শাখা, ঠিক আছে, ইন্ডিয়ান পোস্টাল ব্যাংক এই যে পেমেন্ট ব্যাংক যেটা আছে আর কি, পোস্ট অফিস যে ব্যাংক আছে এটা টোটাল 100টি শাখা কিন্তু আমাদের নর্থ ইস্টের মধ্যে খোলা হবে।
ঠিক আছে, গেল। এখন নেক্সট দেখো, এখন আমরা যদি স্টেট বাজেটের কথা বলি, আমরা জানি যে বিধানসভা ইলেকশনের পর মন্ত্রিসভা বৈঠক হয়েছে, ঠিক আছে। মন্ত্রিসভা বৈঠকের পর আমাদের যে স্টেটের প্রত্যেকটা স্টেটের কিন্তু কি হয়ে থাকে, একটা স্টেট বাজেট অ্যালোকেট হয়ে থাকে। তা আমাদের যে ফিনান্স মিনিস্টার আছেন মিস্টার প্রণজিৎ সিনহা রয়, তো প্রণজিৎ সিনহা রয় টোটাল যে বাজেটটা আমাদের সামনে প্রকাশ করেছিল, টোটাল আমাদের স্টেট গভর্নমেন্টের অ্যালোকেটেড রুপিস যেটা ছিল 27,804 করোড় রুপিস, ঠিক আছে। এই টাকাটা অ্যালোকেট হয়েছে। এটার মধ্যে স্টেট ট্যাক্সের 3,748 করোড়, ঠিক আছে, যেটার মধ্যে অ্যালোকেট হয়েছে, এটা 11.55% ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটার মধ্যে অ্যাকচুয়ালি জব বা ইনফ্রাস্ট্রাকচার এগুলো নিয়ে কাজ হয়, তো এটার মধ্যে কিন্তু 6,633.80 করোড় রুপিস ইনভেস্ট হয়েছে। তো এটার মধ্যে 23.80 ইনক্রিজ কিন্তু হয়েছে, ঠিক আছে। এই পার্সেন্টেজটা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ আমাদের যে স্ট্রাকচার আছে, ইকোনমিক স্ট্রাকচারটা আছে, সেই ইকোনমিক স্ট্রাকচার চেঞ্জ করার পিছনে কিন্তু আমাদের যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এই ক্যাপিটাল এক্সপেন্ডিচারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানে, ঠিক আছে। কারণ এদের মাধ্যমে কিন্তু জব ক্রিয়েশন হয়, প্লাস বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি যেগুলো আছে সেগুলো কিন্তু ডেভেলপিং হয়। হেলথ সেক্টর মধ্যে দেখে নাও, 1,726.23 করোড় রুপিস এখানে অ্যালট হয়েছে। এগ্রিকালচার সেক্টরও কিন্তু ইনক্রিজ হয়েছে তাদের টাকা। তো এখানে টোটাল 1,721.94 করোড় রুপিস, যেটা আগের থেকে 18.88% ইনক্রিজ হয়েছে, ঠিক আছে। আমাদের স্টেট বাজেটে কিন্তু প্রচুর পরিমাণে ইনক্রিজ হয়েছে টাকা, যাতে আমাদের যে সমাজের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্যটা আছে সেটাকে দূর করা যায়, ঠিক আছে। এখন দেখো ডিসকাশন অ্যাবাউট দ্য ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট ডাটা। আমাদের যে ন্যাশনাল লেভেলে যে আনএমপ্লয়মেন্ট ডাটা আছে সেটা নিয়ে একটু দেখে নিচ্ছি যে কী পরিমাণে আমাদের রাজ্যের মধ্যে বা আমাদের দেশের মধ্যে কী আছে, আনএমপ্লয়মেন্ট আছে। আমাদের দেশের টোটাল পপুলেশন অ্যাপ্রক্সিমেট 141.72 করোড়, ঠিক আছে। তো এটার মধ্যে দেখো, ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট ইউথ পপুলেশন ইন দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড 66% অফ দ্য টোটাল ইউথ। আমাদের টোটাল যে আমাদের পপুলেশনটা আছে সেটার মধ্যে কিন্তু প্রায় 66%-এ কী আছে, মানে ইউথ আছে, ঠিক আছে। তো সেই ইউথ যে আছে সেটা হলো 808 মিলিয়ন প্রায় মোটামুটি ধরা যায়। তো যাদের বয়স মোটামুটি 35 এজের নিচে, তো তাদেরই আমরা কিন্তু অ্যাকচুয়ালি ইউথ হিসাবে ধরতে পারি, ঠিক আছে। তো এখন যে আনএমপ্লয়মেন্ট রেটটা আছে আমাদের ইন্ডিয়ার মধ্যে সেটা হলো 8.40%, ঠিক আছে। তো যেটাও কিন্তু এই বিগত কিছু বছরের মধ্যে কিন্তু প্রায় হাইয়েস্ট বললেই চলে। কেন কি, এ দেখো ফিনান্সিয়াল ইয়ার 2020-তে যেটা ছিল সেটা ছিল 8%, ঠিক আছে। ফিনান্সিয়াল ইয়ার 21-এ যেটা ছিল এটা হলো 5.98, এরপর 21-এর পরে 22 হলো 7.33, এরপর 23-তে যেটা আছে সেটা হলো 8.03, এবং জুলাই মাস পর্যন্ত মানে প্রথম দিকে যেটা আছে এখন এই বছরের 2024-এর সেটা হলো 8.40%। তো সেটা কিন্তু অনেকটা বড় একটা নাম্বার, ঠিক আছে। তো এই যদি আনএমপ্লয়মেন্টের হার দিন দিন বাড়তে থাকে তাহলে কিন্তু ইউথদের মধ্যে আর আমাদের যে এখন যে বর্তমানে এই যে ইনফ্লেশন রেট যেটা আছে সেটা কিন্তু অনেকটা হাই, যার কারণে কিন্তু এই হারে আনএমপ্লয়মেন্ট বাড়লে প্রচুর পরিমাণে কিন্তু দেশের যুবকদের ক্ষয়ক্ষতি হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলোর প্রতি কিন্তু সরকার ভালোভাবে লক্ষ্য করেছে। আমরা দেখে নিচ্ছি এখানের মধ্যে কিছু ডেটা, যেমন এখানের মধ্যে অনলি 51% ইন্ডিয়ান গ্র্যাজুয়েটস জবস রেডি ইন এমপ্লয়েবিলিটি ক্রাইসিস, ঠিক আছে। ইকোনমিক সার্ভে অনুসারে আমাদের দেশের টোটাল 51% যারা আছে তারাই কিন্তু এখানের মধ্যে কাজের জন্য তৈরি আছে, ঠিক আছে, কাজ করতে পারে, তাদের মধ্যে স্কিল আছে, যারা কাজের যোগ্য। কিন্তু বাকি যারা আছে তারা কিন্তু কাজের যোগ্য বলেই কিন্তু ওখানে গণ্য করা হচ্ছে না, কারণ আমাদের যে ইন্ডিয়ান সিস্টেমটা আছে সেটা হলো কি, যে আমরা সবাই সরকারি বা গভর্নমেন্ট জবের পিছনে কিন্তু ভাগি, ঠিক আছে। এই ক্ষেত্রে নিজেদের স্কিলের দিকে কিন্তু অনেকটা নজর কম দিই, যার কারণে কিন্তু যে বিভিন্ন কর্পোরেট সেক্টরে যেগুলো জব হচ্ছে সেই জবের জন্য কিন্তু নিজেদের যে তৈরি করার বিষয়টা আছে সেটা নিয়ে কিন্তু আমরা কিন্তু অনেকটাই দুর্বল, ঠিক আছে। তো গভর্নমেন্ট দেখো এখন আরেকটা বিষয় হলো এখানে কি আছে, অ্যাকর্ডিং টু দ্য ইকোনমিক সার্ভে যেটা আছে সেটার মধ্যে স্কিল ইউথ ইন ইন্ডিয়া হলো 51.21%, ঠিক আছে, যেটা আমি এখানেও বলেছি। আর আনস্কিল যেটা আছে এটা 48.75%, ঠিক আছে। তো
তো যার কারণে কি করা হয়েছে যে গভর্নমেন্টের থেকে টোটাল 20 লাখ যুবক যুবতীকে মানে এই ফিনান্সিয়াল ইয়ারে তাদের কি করা হয়েছে, ট্রেন করার জন্য প্রকল্প নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এগুলো ডিটেল আমরা পড়ছি আগামীতে, দেখো। এখন আমরা ত্রিপুরার যে আনএমপ্লয়মেন্ট আছে সেটার ব্যাপারে একটু দেখে নিচ্ছি। দেখো, ডিসকাশন অ্যাবাউট ত্রিপুরাস আনএমপ্লয়মেন্ট ডাটা। তো এটাও কিন্তু মানে খুব মানে বড় পরিমাণে কিন্তু আনএমপ্লয়মেন্ট আছে। আমাদের ছোট্ট একটা রাজ্য ত্রিপুরা, কিন্তু এই ত্রিপুরার মধ্যে যে আনএমপ্লয়মেন্ট রেটটা এটা কিন্তু অনেক বেশি। আচ্ছা, আমরা টোটাল পপুলেশনটা মোটামুটি দেখে নিচ্ছি। টোটাল পপুলেশনটা ত্রিপুরার মধ্যে আছে 42.23 লাখ। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি আমাদের যে ত্রিপুরা রাজ্যের মধ্যে ইউথের সংখ্যা আছে সেটা হলো 10,75,155 নাম্বার অ্যাজ পার দ্য সেন্সাস 2011। ঠিক আছে, কারণ 2021-এ যে সেন্সাসটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি, বা সেটার কোনো ডেটা আমাদের কাছে নেই। তো আমরা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি এখানে 2011-এ যে ডেটা আছে সেটা আমরা বলছি, কিন্তু এছাড়াও আমাদের কাছে কিছু ডেটা আছে, দেখে নাও। আমাদের টোটাল আনএমপ্লয়মেন্ট রেট এখন 11.73%। ঠিক আছে, এটা ইকোনমিক সার্ভে ওয়াইজ, হ্যাঁ, ফেব্রুয়ারি 2023-র কথা। এছাড়াও এখানের মধ্যে দেখো, এই টিঙ্কু রয় যে আমাদের মিনিস্টার আছেন, ঠিক আছে, ওনার কথা মতে আমাদের এখানে কি হয়েছে দেখো, যে রয় সেড দেয়ার ওয়ের 7,41,305 রেজিস্টার্ড আনএমপ্লয়েড পিপল ইন ত্রিপুরা। বোঝা গেল এই যে বিষয়টা। ঠিক আছে, 7,41,305 রেজিস্টার্ড আনএমপ্লয়েড ইন ত্রিপুরা ইন 2018। হ্যাঁ, আর যেটা হলো কি ফিগার হ্যাড কাম ডাউন, এবং এখন আনএমপ্লয়মেন্টের হারটা কিছু কমেছে, যেটা হলো কি যে 3,29,000 অ্যাজ অন দ্য জানুয়ারি 31, 2024। তো ওনার অনুসারে কিন্তু আমাদের এখানের মধ্যে শুধু 3 লাখের মতো, ঠিক আছে, 3 লাখের মতো কি আছে, বেরোজগার আছে। তো এখনও সেন্সাসের ডেটা আমাদের কাছে আসেনি, তবে ওনার ডেটা অনুসারে যেটা আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি আপাতত। এখন দেখো ইউনিয়ন বাজেট 2024, হ্যাঁ, যেটা হলো আনএমপ্লয়মেন্টের জন্য কি কি বিষয় এখানে আমাদের কাজ করছে দেখো। তো ওইটা বলার আগে আমি ইউনিয়ন বাজেটের কিছু এখন গুরুত্বপূর্ণ বিষয়গুলি বলছি। দেখো, ইউনিয়ন বাজেটের এইবারের যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হলো কি যে টার্গেট অফ এমপ্লয়মেন্ট, ঠিক আছে, টু 4.1 করোড় ইউথ ইন ইন্ডিয়া। মানে এই বছর কিন্তু 4.1 করোড় ইউথদের এমপ্লয়মেন্ট দেওয়ার জন্য কিন্তু গভর্নমেন্ট চেষ্টা করছে। ঠিক আছে, বা গভর্নমেন্টের যে বাজেটটা এসছে সেটার মধ্যে কিন্তু প্রকাশ পেয়েছে। শিক্ষার উন্নত মান, এডুকেশনের যে উন্নত মান আছে সেটার দিকে লক্ষ্য করেছে। হায়ার এডুকেশনের জন্য অনেক ফ্যাসিলিটিস আছে। ঠিক আছে, এরপর আরেকটা বিষয় হলো কি ফার্স্ট টাইম যারা প্রথমবার চাকরি করতে যাচ্ছে তাদের জন্য কিন্তু বিশেষ বিশেষ কিছু সুখবর আছে। তো ভিডিওটা দেখো, ভিডিওটার মধ্যে কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, এরপর এখানের মধ্যে কি হচ্ছে, আরও কিছু বিষয় আছে, যেমন লক্ষ লক্ষ যে বেকার যুবকরা আছে তাদের কিন্তু স্কিল ট্রেনিং দেওয়া হবে। স্কিল ট্রেনিং দিয়ে তাদের বিভিন্ন কোম্পানির মধ্যে প্লেসমেন্ট করিয়ে দেওয়া হবে, যাতে করে কি হয়, স্কিল ট্রেনিং করালে তুমি এখন ধরো তুমি বাড়িতে আছো, তুমি কিন্তু কোন কোম্পানিতে কোন ধরনের কাজ হচ্ছে কি হচ্ছে সেটার বিষয়টা কিন্তু তুমি জানবে না, এবং ওইটার ব্যাপারে কিন্তু আমি বাড়িতে বসে কিছু না বলতে পারলে সেখানে কি কাজ হচ্ছে না হচ্ছে সেটার ব্যাপারেও কিন্তু জানতে পারবো না, এবং সেই কোম্পানিও কিন্তু আমাকে বাড়ি থেকে এসে খুঁজে নিয়ে যাবে না যে আমি এখানে কাজ করব কি না। তো অবশ্যই তোমার কিন্তু সেখানে যেতে হবে বা সেই কাজটা শিখতে হবে। এখন আনসার্টেনিটি থাকে কি, যে আমরা প্রত্যেকে গরিব ঘরের ছেলেমেয়েরা থাকি, যার কারণে কি হয়ে যায় এখান থেকে যে আমরা এই ধরনের কোনো স্কিল বা কোনো ধরনের ট্রেনিং আমরা কিন্তু গ্রহণ করতে পারি না, বা সেই পরিমাণে টাকা পয়সা থাকে না, আর্থিক অনেকটা দুর্বলতা থাকে আমাদের মাঝখানে। তো যার জন্য কি হয়ে যায় এখানের মধ্যে যে স্কিলটা আছে সেটা কিন্তু আমরা গ্রহণ করতে পারি না। এখন গভর্নমেন্ট তোমাদের হেল্প করবে যাতে তোমরা সেই স্কিলটা গ্রহণ করতে পারো। বিভিন্ন ধরনের ট্রেনিং সেন্টার হবে যেখানের মধ্যে কি করা হবে, তোমাদের ট্রেনিং করানো হবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের ট্রেনিং সেন্টার হবে যেখানের মধ্যে ট্রেনিং করানো হবে, এবং ট্রেনিং করিয়ে কিন্তু তোমাদের 100% প্লেসমেন্ট দিয়ে দেওয়া হবে। এতে করে কি হবে, তুমি কিন্তু তোমাদের যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি আছে সেটাও পাবে। হ্যাঁ, এবং পাশাপাশি এখানের মধ্যে কি হয়ে যাবে যে তোমরা নিজেদের স্কিলও করে নিতে পারবে, এবং পরবর্তী সময় যোগ্য যে চাকরিগুলো আছে সেগুলো কিন্তু তোমরা খুঁজে নিতে পারবে। ঠিক আছে,
এখন দেখো এখন যে ইউনিয়ন বাজেট আছে সেটার মধ্যে মেইন বিষয়টা হলো কি তা প্রাইম মিনিস্টার্স প্যাকেজ ওয়ার্থ ₹2,00,000 ফর সেন্ট্রাল আউটলে অ্যানাউন্সড। ঠিক আছে, কিসের উপরে হয়েছে দেখো, 2,00,000 কোটি টাকা অ্যানাউন্সমেন্ট হয়েছে। ঠিক আছে, যেটা প্রাইম মিনিস্টার প্যাকেজ বলে নাম দিয়েছে সেই প্যাকেজটাকে। ঠিক আছে, 2,00,000 টাকার যে বিষয়টা আছে সেটা হলো প্রাইম মিনিস্টার প্যাকেজ নামে নাম দেওয়া হয়েছে। তো সেটার মধ্যে টোটাল কী কী জিনিসের উপরে ফোকাস হয়েছে, এমপ্লয়মেন্ট, স্কিলিং অ্যান্ড আদার অপরচুনিটিস যেটা আছে সেগুলোর ক্ষেত্রে টোটাল যে কতজন ইউথকে 4.1 করোড় ইউথকে ট্রেনিং দেওয়ার জন্য তাদের চিন্তাভাবনা আছে, এবং এই ডিউরেশনটা হলো 5 ইয়ার্সের মধ্যে। ঠিক আছে, এখন দেখো এখানে বিষয়টা হলো কি যে ইউনিয়ন বাজেট 2024 particularly focused on the employment, skilling and MSMEs and middle class, শ্রীমতী নির্মলা সীতারামন সি। ঠিক আছে, এখন কথা হইলো কি যে এই হলো বিষয়টা আমাদের মেইন। এখন এটার মধ্যে কিন্তু টোটাল 5টা ক্যাটাগরি আছে বা 5টা স্কিম আছে যেগুলো কিন্তু ইউথদের জন্য লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, এই যে 5টা ইউথ আছে, এই 5টা মানে স্কিম আছে, এই 5টা স্কিমের ব্যাপারে কিন্তু আমাদের খুব ভালোভাবে জেনে নিতে হবে যে কী কী ধরনের স্কিম আছে। আমাদের এই স্কিমগুলো থেকে কিন্তু আমরা বেনিফিট পাবো। এই স্কিমগুলো কিন্তু আমাদের যে বেকারত্বের বিষয়টা আছে সেটাকে দূর করার জন্য কাজ করবে। ঠিক আছে, তো এখন দেখো আমাদের যে ফার্স্ট স্কিমটা আছে, ঠিক আছে, এই যে ফার্স্ট স্কিমটা আছে সেটা ডিটেলটা আমি দেখছি। দেখো স্কিম এ, ঠিক আছে, এটা হলো কি যে কোনো এমপ্লয়ি যদি ফার্স্ট টাইম কোনো কোম্পানিতে কাজ করে থাকো, প্রথমবার যদি কোনো কোম্পানিতে জয়েন করে থাকো, তাহলে কর্মচারীদের 1 মাসের বেতন দেওয়া হবে এবং সেটা কিন্তু 3টা কিস্তিতে দেওয়া হবে। ঠিক আছে, সেটা কিন্তু 3টা কিস্তিতে দেওয়া হবে। তোমার যদি বেতন 15,000 টাকা হয়ে থাকে তাহলে সেটা কিন্তু মানে 3টা কিস্তিতে তোমাকে টাকা দেওয়া হবে। ঠিক আছে, সরকার কিন্তু এই যে কিস্তিগুলো আছে, এখন এই যে বিষয় মানে এই যে স্কিমটা আছে, স্কিমটার জন্য টোটাল যে টাকাটা অ্যালট করেছে সে টাকাটার পরিমাণটা হলো কি 23,000 মানে 23,000, ঠিক আছে, করোড় রুপিস এখানের মধ্যে অ্যালট করেছে। মনে রাখবে কিন্তু। ঠিক আছে, স্কিম 1-এর জন্য সেটা আছে। তো যারা যারা ফার্স্ট টাইম এবার এমপ্লয়ি বা কাজ মানে কোনো কোম্পানিতে কাজ করতে যাচ্ছ তাদের কিন্তু এটা কিন্তু ভালো একটা অপরচুনিটি আছে, সেখানের মধ্যে কিন্তু গভর্নমেন্ট তোমাদের হেল্প করবে যাতে তোমরা কী করতে পারো, ফার্স্ট টাইম কোনো কোম্পানিতে জয়েন করতে পারো, স্যালারি সংক্রান্ত কোনো ধরনের কোনো অসুবিধা যাতে না হয় সেই জিনিসটা লক্ষ্য রেখে কিন্তু এই স্কিমটা লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, এরপর দেখো স্কিম বি যেটা আছে সেটার ব্যাপারে একটু দেখে নিচ্ছি। স্কিম বি যেটা আছে সেটা হলো কি ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যদি অতিরিক্ত কর্মচারী থাকে, ঠিক আছে, অতিরিক্ত কর্মচারী বলতে কি, এখন একটা বিষয় হলো কি যে বিভিন্ন যে কোম্পানিগুলো আছে, এই যে বিভিন্ন কোম্পানিগুলো আছে, কোনো একটা কোম্পানিতে যদি 20 জনের বেশি এমপ্লয়ি থাকে, 20 জনের বেশি যদি এমপ্লয়ি থাকে, তাকে ইপিএফও, এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে, এই ইপিএফওতে তাকে রেজিস্টার করাতে হয়। ঠিক আছে, ইপিএফও রেজিস্টারের মধ্যে টোটাল কি হয়ে যাবে, কোম্পানি থেকে একটা টাকা ওই ইপিএফওতে জমা করতে হবে, প্লাস তোমার স্যালারি থেকে একটা টাকা ইপিএফওতে জমা হবে। ওই টাকাটা একটা সময় কি হবে, সুদে আসলে বেড়ে গিয়ে সরকারের থেকে যে মানে সুদ এটার মধ্যে দিয়ে কি করা হবে, তোমার ফিউচারের জন্য কিন্তু এই টাকাটা সেভিংস করা হবে। ঠিক আছে, তো এই যে ইপিএফও সিস্টেমটা আছে এই সিস্টেমটার মধ্যে কি করতে হবে, সবাইকে আনতে হবে। ঠিক আছে, তো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যদি অতিরিক্ত কর্মচারীদের 20-এর থেকে বেশি যতজন থাকে আর কি নিয়োগ করা হয়, তবে সরকার দ্বারা ওই কর্মচারী ও মালিক দুইজনকে ইনসেনটিভ দেওয়া হবে। ঠিক আছে, তাহলে সরকার দ্বারা কিন্তু তোমাকেও একটা ইনসেনটিভ পাবে তোমরাও, প্লাস যে এমপ্লয়ি তোমাকে চাকরি দিবে সেই এমপ্লয়ি কিন্তু সেখানের মধ্যে কি পাবে, ইনসেনটিভ পাবে। ঠিক আছে, কিন্তু একটা ইনসেনটিভ এখানের মধ্যে দেওয়া হবে। তো ওইটা কি হচ্ছে, এতে করে কি হচ্ছে যে টোটাল এখানের মধ্যে যে কর্মচারী জয়েন করছে তারও বেনিফিট হচ্ছে, যে কাজ দিচ্ছে তাকেও বেনিফিট হচ্ছে, তাকেও কোনো ধরনের কোনো লোকসান বা কোনো ধরনের তার ক্ষতি হচ্ছে না। ঠিক আছে, আগে কি হতো যে মালিক তার নিজের পকেট থেকে টাকাটা দিতে হতো, এতে করে কি হতো মালিকের কিন্তু নিজের টাকাটা এখানের মধ্যে কি হতো মানে ক্ষতি হতো। হ্যাঁ, কিন্তু এই ক্ষেত্রে কি হয়ে যাবে, যখন ইনসেনটিভ পাবে তো অবভিয়াসলি তারা তোমাকে ইপিএফে জয়েন করানোর জন্য কোনো প্রবলেম হবে না। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে
যে বিষয়টা অ্যাকচুয়ালিতে আছে আর কি, ঠিক আছে। আমাদের যে কোম্পানিগুলো আছে, কোম্পানিগুলো কি করে জানো, যে আমরা 20 জনের উপরে যদি চলে যায় কোনো একটা এমপ্লয়ি মানে কোম্পানির মধ্যে, তাহলে এতে করে কি হয়, সবাইকে ইপিএফ করতে হয়। এখন ইপিএফ করলে মালিকের এখানে কি হয়ে থাকবে, যেই অনার থাকবে ওনার এর একটা লস হচ্ছে। এই কারণে কি হয়, 20 জনের বেশি কোনো এমপ্লয়ি রাখে না তারা। যদি 20 জনের বেশি কোনো এমপ্লয়ি প্রয়োজন হয়, এতে করে তারা কি করে জানো, কন্ট্রাকচুয়াল বিভিন্ন ধরনের মানে যে স্টাফ আছে তাদের নিয়ে নেয়, কন্ট্রাকচুয়াল বেসিস তাদের দেখায়, রেগুলার এমপ্লয়ি তাদের সেই কোম্পানিতে দেখায় না। এতে করে তারা যে ইপিএফ আছে, এই ইপিএফওর আওতায় কিন্তু তারা পড়ে না, ঠিক আছে। এতে করে কোম্পানি এখান থেকে কি হয়, যে বেঁচে যায়, এবং সেই কোম্পানি তারা যে ইপিএফের যে টাকাটা পেমেন্ট করতে হয়, এই টাকাটা কিন্তু তাদের পেমেন্ট করতে হয় না। তো এইভাবে কিন্তু ত্রিপুরার যে ছোটো ছোটো কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলো কিন্তু মানে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন গভর্নমেন্ট কি করেছে এখানের মধ্যে, এই স্কিমটা লঞ্চ করে এখানের মধ্যে সে মালিককেও কিন্তু সেখানের মধ্যে মানে ইনহ্যান্স করার জন্য চেষ্টা করছে, যে তোমরা ইপিএফওতে জয়েন করো। প্লাস যারা এমপ্লয়িরা আছে তাদেরও কিন্তু এখানের মধ্যে ইনহ্যান্স করার চেষ্টা করছে, যাতে তারা ইপিএফওতে রেজিস্ট্রেশন করায়, ঠিক আছে। এতে করে কি হবে, যে টোটাল বেনিফিশিয়াল যেটা আছে, সেটা বেনিফিশিয়ালটা তোমরাও হবে, সে এমপ্লয়িরাও হবে। এখানের মধ্যে গভর্নমেন্টের আরেকটা বিষয় হলো, বোঝার বিষয় আছে। আমরা যখন এই এমপ্লয়মেন্ট হার বা আনএমপ্লয়মেন্ট হার যেটা আমরা দেখতে যাই, এটা কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, যে আমাদের ইপিএফওর যে ডেটা আছে, সেই ডেটাটা থেকে কিন্তু সেটাকে রিলিজ করা হয়। যখন দেখা যাচ্ছে যে ইপিএফের মধ্যে যে রেকর্ডেড এমপ্লয়িরা আছে, সে রেকর্ডেড এমপ্লয়িরার যে ডেটাটা আছে, সেই ডেটাটা শো করলে দেখা যাচ্ছে কি, যে টোটাল যে এমপ্লয়িরা আছে যারা কাজ করছে তাদের ফিগারটা এবং ইপিএফের যে ফিগারটা আছে, সেটা কিন্তু মিসম্যাচ হয়ে যায়। গভর্নমেন্টের কাছে কিন্তু পুরোপুরি ইনফরমেশন যায় না যে এক্স্যাক্টলি কতজন কর্মচারী কাজ করছে। আমি কাজ করছি, আমার ইপিএফ নেই, তাহলে কিন্তু এটার ক্ষেত্রে কি হবে, আমি কিন্তু আনএমপ্লয়েডই রয়ে যাচ্ছে, আমি কিন্তু এমপ্লয়েড না তাদের নজরে, ঠিক আছে। তো গভর্নমেন্টের কাছে টোটাল ডাটাটা আসছে না। এখন গভর্নমেন্টকে তো প্রতিনিয়ত প্রশ্ন করা হচ্ছে যে তোমরা কত পরিমাণে চাকরি দিচ্ছ বা কী দিচ্ছ। তো ওই জায়গার মধ্যে কি হয়ে যায়, গভর্নমেন্ট এখন ইপিএফওতে তোমাদের বা মালিক যারা ওনার আছে সবাইকে এই ধরনের ইনসেন্টিভ দেওয়ার ফলে সবাই গিয়ে তো এখন ইপিএফওতে রেজিস্টার করবে। ইপিএফওতে রেজিস্টার করলে গভর্নমেন্টের কাছে কিন্তু ডাটাটা চলে যাবে, কতজন এমপ্লয়ি এখন আছে, কতজন কাজ করছে, কতটা এমপ্লয়ি দেওয়া হচ্ছে, এই যে টোটাল ফিগারটা আছে, টোটাল ফিগারটা কিন্তু এখানের মধ্যে চলে আসবে, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের বোঝার বিষয় আছে এই জায়গার মধ্যে। গভর্নমেন্ট কিন্তু এখানের মধ্যে এমপ্লয়মেন্ট জেনারেট যেভাবে করছে, সেই ডেটাটাও কিন্তু ট্র্যাক করার জন্য বিভিন্ন ধরনের এখানের মধ্যে সিস্টেম করে রেখেছে। সেই জিনিসটা কিন্তু আমাদের বুঝতে হবে, ঠিক আছে। এই হলো আমাদের সেকেন্ড যে পার্টটা আছে বা সেকেন্ড যে স্কিমটা আছে সেটা। এখন দেখো আমরা যে থার্ড স্কিমটা, ঠিক আছে। থার্ড স্কিমটা কি আছে এখানের মধ্যে দেখো। আচ্ছা, এটার মধ্যে একটা কথা বলা হয়নি, দেখো সেকেন্ড স্কিমের মধ্যে, এই সেকেন্ড স্কিমের মধ্যে টোটাল 30 লাখ ইউথ ফ্যাসিলিটিসটা পাবে। হ্যাঁ, এবং এটার যে টোটাল মেইন বাজেটটা আছে, সে বাজেটটা হলো 52,000 করোড় রুপিস, 52,000 করোড় রুপিস। ওকে, এইটার হলো সেকেন্ড বাজেটের মানে সেকেন্ড স্কিমের যে বাজেটটা আছে সেটা। এখন চলে যাচ্ছে থার্ড যেটা, সেটার মধ্যে দেখো থার্ডের মধ্যে নতুন কর্মচারী বা অতিরিক্ত কর্মচারী, ঠিক আছে, যাদের বেতন 1,00,000 টাকার বেশি, তাদের জন্য প্রতি মাসে মালিককে 3,000 টাকা করে প্রদান করবে ইপিএফতে কন্ট্রিবিউশনের জন্য, ঠিক আছে। মালিককে কিন্তু 3,000 টাকা করে কন্ট্রিবিউশন করবে, যাতে তারা ইপিএফতে সেই টাকাটা মানে ইনভেস্ট করতে পারে। এতে করে কি হবে, যে সেই এমপ্লয়ের জন্য যে টাকাটা ইনভেস্ট করছিল মালিক, সে টাকাটা কিন্তু নিজের পকেট থেকে যাচ্ছে না, ঠিক আছে। তো এতে করে কি হবে, তারা কিন্তু অনেকটা এই ক্ষেত্রে ইনহ্যান্স হয়ে যাবে, যে না ঠিক আছে আমরা এখানে ইপিএফের মধ্যে রেজিস্টার করব। তো এইটার যে টোটাল আছে, সেটাও টোটাল আমার 50 লাখ যে ইউথ আছে, ঠিক আছে। তো 50 লাখ ইউথের জন্য এটা মানে টার্গেট করেছে 52 না 50 লাখের জন্য। এবং এটার যে টোটাল বাজেট আছে, সেটা হলো এখানে আমাদের 32,000 করোড় রুপিস অ্যালোকেট করা হয়েছে, ঠিক আছে। এই হলো আমাদের থার্ড স্কিমটা। দেখো, এখন আমরা চলে যাচ্ছি কি ফোর্থ স্কিমের মধ্যে। ফোর্থ স্কিমটা কি আছে দেখো এখানের মধ্যে। ফোর্থ স্কিমটার ক্ষেত্রে 20 লাখ ইউথ উইল বি স্কিল্ড ওভার এ 5-year পিরিয়ড। তাহলে এই 5 বছরের মধ্যে টোটাল 20 লাখ ইউথদের স্কিল দেওয়া হবে, ঠিক আছে। 1000 ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট উইল বি আপগ্রেডেড ইন দ্য হাব অ্যান্ড স্পোক অ্যারেঞ্জমেন্টস উইথ আউটকাম ওরিয়েন্টেশন। মানে কি, যে এখানে 1000টা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং
সেন্টার কিন্তু তৈরি করে দেওয়া হবে যাতে ইউথদের ট্রেনিং করাতে পারে, ঠিক আছে। কোর্স কন্টেন্ট অ্যান্ড ডিজাইন অ্যালাইন্ড অ্যাজ পার দ্য স্কিল নিডেড অফ দ্য ইন্ডাস্ট্রি। বিভিন্ন বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেই ইন্ডাস্ট্রিগুলোতে যে ধরনের তোমাদের স্কিল রিকোয়ার্ড হয় সেই ধরনের স্কিলের যে ট্রেনিংগুলো আছে সেই ট্রেনিংগুলো কিন্তু এই ট্রেনিং সেন্টারের মধ্যে দিবে। যে কোনো ধরনের ট্রেনিং কিন্তু এখানে প্রোভাইড করবে না, ঠিক আছে। এটা ভালো করে মনে রাখো, খুব ভালো ভালো অপরচুনিটিস কিন্তু তোমাদের সামনে আগামী দিনে চলে আসতে চলছে, ঠিক আছে। এটার মধ্যে দেখো ফ্যাসিলিটেট দ্য হায়ার পার্টিসিপেশন অফ দ্য ওমেন ইন দ্য ওয়ার্ক স্পেস, মানে মহিলাদের যে যে মানে দক্ষতাটা বা মহিলাদের যে এঙ্গেজমেন্টটা আছে সেটা বিভিন্ন যে কোম্পানিগুলো আছে বা বিভিন্ন জব ওরিয়েন্টেড যে সেক্টরগুলো আছে সেগুলোর মধ্যে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য গভর্নমেন্টের এই প্রচেষ্টা। তো গভর্নমেন্টে মহিলাদের যা সেখানে থাকার জন্য কিন্তু যদি কোনো মহিলার বাচ্চা টাচ্চা থাকে বা কিছু থাকে, ঠিক আছে, ওই ক্ষেত্রে এই মহিলার থাকার জন্য একটা ব্যবস্থা মানে হোস্টেল করার ব্যবস্থা করা হয়েছে। সে কোম্পানিকে সেই জিনিসটা প্রোভাইড করতে হবে। পাশাপাশি এখানের মধ্যে এই ক্রিচেস কিন্তু এখানের মধ্যে কি করতে হবে, এস্টাবলিশ করতে হবে। তার মানে কি, যে মহিলার ছোট বাচ্চা আছে সেই বাচ্চাকে নিয়ে তো সে কাজ করতে পারবে না, তো সেখানের মধ্যে যে ছোট বাচ্চা আছে সেই ক্রিচেসের মধ্যে টেক কেয়ার করা হবে। সেখানে লোক থাকবে যারা সেই বাচ্চাটাকে দেখাশোনা করবে, ঠিক আছে। এতে করে সেই মহিলাটা কি করতে পারবে, এমপ্লয়মেন্ট জেনারেট করতে গিয়ে তাদের এই বাচ্চার যে সমস্যাটা আছে সেটা নিয়ে তাকে আর কোনো ধরনের কোনো ফেস করতে হবে না আর কি এই সমস্যাটা, ঠিক আছে। এরপর দেখো লোন আপ টু 7.5 লাখ উইথ এ গ্যারান্টি ফ্রম দ্য গভর্নমেন্ট প্রমোটেড ফান্ড, ঠিক আছে। তো গভর্নমেন্ট প্রমোটেড ফান্ডের থেকে কি করা হয়েছে, টোটাল 7. মানে এই গ্যারান্টিতে টোটাল 7.5 লাখের একটা কি করা হবে, ফান্ড প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে। অ্যাক্সিডেড টু হেল্প 25,000 স্টুডেন্টস, ঠিক আছে, 25,000 স্টুডেন্টকে এই টাকাটা কিন্তু অ্যালার্ট করা হবে। এরপরে ফিনান্সিয়াল সাপোর্ট ফর দ্য লোনস আপ টু 10 লাখ ফর হায়ার এডুকেশন ডোমেস্টিক ইনস্টিটিউশন ডাইরেক্ট আচ্ছা, এখানের মধ্যে হায়ার এডুকেশনের জন্য টোটাল দেখো টোটাল 10 লাখ টাকা করে কিন্তু লোনের একটা প্রভিশন এখানের মধ্যে আসছে, ঠিক আছে। তো অ্যানুয়াল ইন্টারেস্ট যেটা থাকবে সেটা হলো অনলি 3%-এর উপরে থাকবে। তো এটাও কিন্তু খুব ভালো একটা স্কিম। তো গভর্নমেন্ট যাতে সেই ইউথদের তোমাদের যাতে একটা হেল্প হয় সেই ব্যাপারে চিন্তা করে কিন্তু এই স্কিমটা লঞ্চ করেছে, ঠিক আছে। তো এই বিষয়টাও ভালো করে বুঝে রাখো তোমরা। এরপরে দেখো যে গভর্নমেন্টের যে 5 নম্বর যে স্কিমটা আছে, স্কিম ফর প্রোভাইডিং ইন্টার্নশিপ, ঠিক আছে। এখানের মধ্যে দেখো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, হ্যাঁ। এই বিষয়টা হলো কি, যে স্কিম ফর প্রোভাইডিং ইন্টার্নশিপ অপরচুনিটিস টু 500 টপ কোম্পানিজ টু 1 crore ইউথ ইন 5 ইয়ার্স, ঠিক আছে। মানে আগামী 5 বছরের মধ্যে দেখো আমরা যারা গরিব অঞ্চলের ছেলেমেয়েরা আছি তারা কিন্তু বিভিন্ন ধরনের যে বড় বড় ইনস্টিটিউশন আছে যেমন আইআইটি আছে, আইআইএম আছে, এগুলোর মধ্যে কিন্তু পড়াশোনা করতে পারি না। আইআইটি বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যদি স্টুডেন্ট থাকে বা কেউ থাকে তারা কিন্তু স্কিল বেসড ট্রেনিং বা স্কিল বেসড এডুকেশন তারা কিন্তু গ্রহণ করে। যারা বিএ বিএসসি বিকম এসব করেছে, হ্যাঁ, এইসব বিষয়ে হিস্ট্রি জিওগ্রাফি এগুলো নিয়ে করেছে, তাদের কিন্তু কোনো ধরনের স্কিল কিন্তু ডেভেলপ হচ্ছে না। তো এতে করে কি হয়, তারা কিন্তু ইজিলি কোনো একটা কোম্পানির মধ্যে কিন্তু প্লেসমেন্ট পেয়ে যায়। আমাদের প্লেসমেন্টটা পেতে গিয়ে কিন্তু এখানে প্রবলেমটা হয়ে যায়, ঠিক আছে। তো গভর্নমেন্ট এটার কথাও চিন্তা করেছে, এই কারণে টোটাল 500টা কোম্পানিস অ্যালোকেট করেছে, যেটার মধ্যে কি হবে, আমাদের যে কলেজগুলো আছে সেগুলোর কলেজের মধ্যে যেরকম ক্যাম্পাসিং হয়, এনআইটি আমাদের আগরতলার মধ্যে এনআইটির মধ্যে কিন্তু ক্যাম্পাসিং হয়। এনআইটির মধ্যে ক্যাম্পাসিং হলে কি হয়, যে ক্যান্ডিডেটরা ধরো না এখন আমি লাস্ট সেমিস্টারে থাকছি বা লাস্ট ইয়ারে থাকছি, আমি ক্যাম্পাসিংয়ের মধ্যে বিভিন্ন কোম্পানি এসে আমাকে ইন্টারভিউ নেবে, ইন্টারভিউ নেওয়ার পরে যদি এখানে গিয়ে আমি সিলেক্ট হয়ে যাই, তো ওই ক্ষেত্রে কী হবে, তারা কিন্তু আমাকে জব অপরচুনিটি প্রোভাইড করবে। কিন্তু আমাদের যে বিবিএমসি কলেজ বা আমাদের যে এমবিবি কলেজে যারা ছাত্ররা পড়াশোনা করছে ওই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো কোম্পানি তাদের কাছে আসে না, কারণ সেই স্টুডেন্টদের কোনো স্কিলই নেই। তো এখানে এসে কী করবে, তো এতে করে কি হয়, এই যে আমরা বাচ্চারা আছি, আমরা সবাই কিন্তু কী হয়ে যাচ্ছি, ইউথরা আছি, সবাই কিন্তু এখানের মধ্যে পিছিয়ে পড়ছি, তাই তো। তো এখন গভর্নমেন্ট কী করেছে, এই যে তোমরা যারা আছো তোমাদের জন্য টোটাল 500টা টপ কোম্পানিজের মধ্যে এই টোটাল এই ট্রেনিং করানোর জন্য ব্যবস্থা নেওয়া আছে, ঠিক আছে। তো এটা ইউথ ইন 5 ইয়ার্স অ্যালাউন্স ফর আচ্ছা অ্যালাউন্স অফ রুপিস 5,000 পার মান্থ। আচ্ছা দেখো এখানের মধ্যে যখন তোমরা এখানের মধ্যে এই যে ট্রেনিংটা করবে, ঠিক আছে, এই যে বিষয়টা বুঝো, কিন্তু এখানের মধ্যে ইন্টার্নশিপ ট্রেনিংটা যখন করবে তখন কিন্তু তুমি টোটাল খালি হাতে করবে না, তখন গভর্নমেন্ট থেকে তোমাকে 5,000 রুপিস পার মান্থ করে একটা টাকা দেওয়া হবে, ঠিক আছে, অ্যালং উইথ দ্য ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্স অফ রুপিস 6,000 থ্রু দ্য সিএসআর ফান্ড। সিএসআর ফান্ড থেকে টোটাল তোমাকে কিন্তু আরও 6,000 রুপিসের একটা ওয়ান টাইম পেমেন্ট করা হবে,
ভালো করে বিষয়টা বুঝো, কিন্তু তোমাদের 5000 করে যদি দিয়ে থাকে, তুমি 1 বছর ট্রেনিং করলে টোটাল কত টাকা আসছে? টোটাল কত টাকা আছে? 60,000। আর 60,000, আর এখানে কিন্তু তোমার টোটাল 6,000, মানে 66,000 তোমার কিন্তু এখানের মধ্যে কি হবে, গভর্নমেন্ট থেকে প্রোভাইড করবে। এই টাকাটা কিন্তু অনেকটা, মানে অনেকটাই বেশি আমাদের জন্য, ঠিক আছে? তো এই যে অপরচুনিটি আছে, এই অপরচুনিটিগুলো কিন্তু শুধু একটাই উদ্দেশ্য, সেটা হলো কি, যে ইউথদের মধ্যে এমপ্লয়মেন্ট জেনারেট করাটা এবং তোমাদের স্কিল জেনারেট করাটা, ঠিক আছে? তো এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এখন বিষয় হলো কি, যে এই যে স্কিমটা আছে, এই স্কিমটার সুবিধা কি সবাই নিতে পারবে? অবশ্যই সবাই নিতে পারবে না। এই স্কিমটা নেওয়ার জন্য কিন্তু যদি কোনো ফ্যামিলির কোনো ক্যান্ডিডেট, বা তুমি যদি কোনো আইআইটিতে পড়াশোনা করো, বা যদি আইআইএমে পড়াশোনা করো, ঠিক আছে, বা ধরো না আইআইএসইআর এর মধ্যে পড়াশোনা করছো, ঠিক আছে, এইসব, বা সিএ পড়াশোনা করছো, এই পড়াশোনা যারা করে তারা কিন্তু এই ফ্যাসিলিটি নিতে পারবেন না। এবং পাশাপাশি যদি কোনো ফ্যামিলির মধ্যে গভর্নমেন্ট জব করা কেউ থাকে, গভর্নমেন্ট জব করা যদি কোনো পরিবার থাকে, সেও কিন্তু, তার বাবা যদি গভর্নমেন্ট জব করে থাকে, সেও কিন্তু এই ফ্যাসিলিটি নিতে পারবে না। তো এই বিষয়গুলো কিন্তু তোমরা জেনে রাখো। এটা শুধু যারা আমরা গরিব ঘরের ছেলেমেয়েরা আছি, যাদের কোনো ধরনের কোনো কর্মসংস্থান নেই, তারাই কিন্তু এই অপরচুনিটিটা গ্রহণ করতে পারবে, ঠিক আছে? তো এই বিষয়টা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আমাদের টোটাল এক্সপেন্ডিচার গভর্নমেন্ট কত করেছে? টোটাল আমাদের ইউথদের ট্রেনিং বা স্কিল তৈরি করার জন্য টোটাল 2,00,00,000 রুপিস, 2,00,00,000 রুপিস এখানের মধ্যে অ্যালোটেড হয়েছে। এছাড়া টোটাল এক্সপেন্ডিচার অন ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ঠিক আছে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে কি, যেটার মধ্যে আমাদের বিভিন্ন কোম্পানিজ ক্রিয়েট করা হচ্ছে, বিভিন্ন যে কোম্পানি ডেভেলপমেন্ট হচ্ছে সেগুলোর ক্ষেত্রে, বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচারে। তো ওইটার যে টোটাল বাজেটটা আছে সেটা হলো 11.11 লাখ করোড় রুপিস, ঠিক আছে? তো এইগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, যখন এই টাকাটা ইনভেস্ট করা হবে, এটা কিন্তু প্রচুর টাকা, হ্যাঁ, এই টাকাটাও কিন্তু এখানের মধ্যে কি করা হয়েছে, টোটাল ইনক্রিজ করা হয়েছে, হ্যাঁ। তো যেহেতু এই টাকাটা ইনক্রিজ করা হয়েছে, তো আমাদের ক্ষেত্রে কি হবে, যে কোম্পানিগুলো আছে সেটার মধ্যে মানে কোম্পানির পরিমাণও কিন্তু দিন দিন বাড়বে, এবং কোম্পানির পরিমাণ যেহেতু দিন দিন বাড়বে, তো এতে করে কি হবে, আমাদের যে জব অপরচুনিটি আছে সেটাও কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, ক্যাপিটাল এক্সপেন্ডিচার যে বিষয়টা আছে সেটা ব্যাপারে একটু বলে দিচ্ছি। দেখো, আগে যেটা হতো, এটা আমাদের টোটাল জিডিপির 1.3 থেকে বা 1.2% কিন্তু আগে হতো, ঠিক আছে? কিন্তু এই বছর যেটা হয়েছে, সেটার মধ্যে টোটাল কিন্তু আমাদের 2.9% অফ জিডিপি কিন্তু কন্ট্রিবিউশন হয়েছে, যার কারণে এখানে কিন্তু প্রায় 35% ইনক্রিজ এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো এই টাকাটা কিন্তু অনেকটা হিউজ পরিমাণে টাকা। তো এই টাকাটা কিন্তু তোমাদের ইউথদের জন্য এটা গভর্নমেন্টে ইনভেস্ট করেছে, সেটাও কিন্তু তোমাদের বোঝার বিষয় আছে, ঠিক আছে? আগামী দিনে ভালো অপরচুনিটি আসছে, তো সেইগুলো কিন্তু কোনো সময় হাতছাড়া করতে যাবে না, ঠিক আছে? এখন এটার মধ্যে আরও কিছু প্রশ্ন আমাদের কাছে থেকে যায়। প্রশ্নটা হলো কি, যে আমাদের যে ইউথরা আছে, ত্রিপুরা রাজ্যের যে ইউথরা আছে, ঠিক আছে, এই ইউথদের কিছু প্রশ্ন হলো কি, ত্রিপুরার মধ্যে কোনো ইন্ডাস্ট্রি নেই, ঠিক আছে? ইন্ডাস্ট্রি কিন্তু নেই। যেহেতু ইন্ডাস্ট্রি নেই, তো তাদের যদি স্কিল বেস ট্রেনিং কিছু করতে হয়, স্কিল বেস ট্রেনিং করার পরে কিন্তু তাদের এমপ্লয়মেন্টের জন্য কিন্তু তারা নিজেদের স্টেটে থেকে কিন্তু করতে পারবে না, ঠিক আছে? এই ছোট ছোট যে রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোর জন্য কিছু অন্যরকম বা অন্য কিছু চিন্তা ভাবনা করারও একটু প্রয়োজন ছিল সরকারের। হুম, এই বিষয়গুলো একটু তুলে ধরতে হয় আমাদের। আমাদের যে বাজেট আছে, এটার মধ্যে গভর্নমেন্ট জবের ব্যাপারে কোনো ধরনের কোনো কথাই উল্লেখ করা হয়নি। যদি প্রাইভেট জব কোনো ক্যান্ডিডেট করে থাকে, তার জব সিকিউরিটি কোথায়? জব সিকিউরিটি কোথায়, সেটাও কিন্তু অনেকটা বিষয় আছে। আমি স্কিলড ইউথ তৈরি করতে যাচ্ছি, ঠিক আছে, ইউথ স্কিল হবে, সবাই স্কিল হবে, স্কিল হওয়ার পর তারা বিভিন্ন কোম্পানিতে যাবে, কিন্তু যখনই কোম্পানিতে যাবে, তার কিন্তু নিজের ছোট ছোট রাজ্যের যেগুলো আছে, যেখানের মধ্যে কোনো ধরনের ইন্ডাস্ট্রি নেই, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই,
সেই রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু বাইরে গিয়ে কাজ করতে হবে, একটা জব সিকিউরিটির স্কেয়ারসিটি সেখানের মধ্যে থাকবে, ঠিক আছে। এরপর এখানের মধ্যে কি থাকবে, রিক্রুটমেন্ট প্রসেস, মনিটরিং। এখন যেমন বিভিন্ন এক্সাম, যেমন কিছুদিন আগে আমাদের যে ইউপিএসসি আছে, ইউপিএসসির মতো কিছু স্ক্যাম ধরা পড়েছিল। আবার এই নিটের যে এক্সামটা হয়েছিল সেটার মধ্যেও কিন্তু স্ক্যাম ধরা পড়েছিল। তো এই যে বিভিন্ন এক্সামের জন্য যেই রিক্রুটমেন্ট প্রসেসটা হয়, সেই প্রসিডিউরের মধ্যে তোমার ইমপ্লিমেন্ট আনার জন্য কোনো ধরনের কোনো স্টেপ বা কোনো কিছুই কিন্তু এই বাজেটের মধ্যে কিছুই বলা হয়নি, ঠিক আছে। গভর্নমেন্ট অপরচুনিটিস কিচ্ছু থাকতে হবে ইউথদের জন্য। সব ইউথরা যদি ট্রেনিং করে শুধু মানে স্কিল বেস ট্রেনিং করে, স্কিল বেস কাজই করে, তাহলে গভর্নমেন্ট সেক্টরের মধ্যে কাজ করার জন্য সেই ইউথ নেই। গভর্নমেন্ট কিন্তু টোটালি এখন আমাদের যে প্রাইভেট সেক্টর আছে সেটার দিকে কিন্তু ভালোভাবে নজর দিচ্ছে। ওদের কিন্তু আগামী দিনের যে ইন্টেনশন আছে সেটা কিন্তু টোটালি মানে প্রাইভেটাইজেশনের দিকে, সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তো এখন আগামী দিনেও কিন্তু জব অপরচুনিটিস কমে যাচ্ছে। এখন আমরা আগামী বিগত দিনেও দেখছি কিন্তু অনেক চাকরি বাকরির মধ্যে কিন্তু ভ্যাকেন্সির পরিমাণটা অনেকটা কমে গেছে, ঠিক আছে। তো আমি মনে করি যে এটা আমার ব্যক্তিগত চিন্তাভাবনা, যে গভর্নমেন্ট যেই ছেলেমেয়েরা আছে তাদের জন্য গভর্নমেন্ট সেক্টরও কিছু জব অপরচুনিটিসের বিষয়টা নিয়েও কথা বলার এখানে প্রয়োজন ছিল। শুধু স্কিল নিয়ে বা স্কিল ট্রেনিং করে তারা আনসিকিউর জব করে, ঠিক আছে, বা সেটা কিন্তু হবে না। সেরকমভাবে সব ইউথরা কিন্তু বাঁচতে পারবে না, সব জায়গার ইউথরা বাঁচতে পারবে না। আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সরকার বিগত দিন বহুত চেষ্টা করছে। আমাদের রোড ট্রান্সপোর্ট আগে যেরকম ছিল এর থেকে এখন অনেক পরিবর্তন হয়েছে। তা সত্ত্বেও কিন্তু ত্রিপুরার মধ্যে যে র মেটেরিয়ালস আছে, এই র মেটেরিয়ালসের অভাব আছে, ঠিক আছে। আমাদের এই মানে যে এনভায়রনমেন্টটা আছে, সেই এনভায়রনমেন্টটা যে পাহাড়ি এরিয়া যেহেতু আমাদের এখানে বেশি, ঠিক আছে, তো যার কারণে কি হয়ে যায়, এখানের মধ্যে কোনো ধরনের ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য কিন্তু সুইটেবল এরিয়া না। তো সেটা হতে হতে অনেকটাই সময় লাগবে। তো তখন আমাদের যে ছোট ছোট রাজ্যগুলো আছে, পাহাড়ের রাজ্যগুলো আছে, সেই পাহাড়ের রাজ্যগুলোর জন্য এই গভর্নমেন্ট সেক্টরেও কিন্তু বিভিন্ন ধরনের অপরচুনিটিস তৈরি করার জন্য কিছু বলার প্রয়োজন ছিল। আচ্ছা, যাই হোক, এটা আমার ব্যক্তিগত মতামত। আশা করি আপনারা কিছু মনে করবেন না, ঠিক আছে। তো এটাই আজকের বাজেট রিলেটেড এবং ত্রিপুরার ইউথদের রিলেটেড একটা ভিডিও। যে ইম্প্যাক্টটা আমাদের ত্রিপুরা রাজ্যের যে ইউথ আছে তাদের মধ্যে পড়বে। এখন থেকেই আমাদের ত্রিপুরা রাজ্যে বহু ধরনের স্কিল রিলেটেড গত বছর থেকেই বা বিগত কয়েক বছর ধরেই আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে স্কিল বেসড ট্রেনিং প্রোগ্রাম চলছে। এই বছর আরও অনেকটা গুরুত্ব দেওয়া হবে আমাদের স্কিল বেসড ট্রেনিংয়ের মধ্যে। যেমন কিছু কিছু ট্রেনিং আছে, ধরো না তোমার এই ডিডিইউ জিকেওয়াই আছে, এরপরে ধরো না পিএমকেভিওয়াই আছে, হ্যাঁ। তো এগুলো আছে, তো এগুলো হবে, প্লাস এগুলোর মধ্যে অনেকটা ইনহ্যান্স করার জন্য গভর্নমেন্ট কিন্তু এই বাজারে চেষ্টা করছে। এছাড়াও বহুত রকমের যে ট্রেনিং আছে, সেই ট্রেনিং বিভিন্ন যে প্রজেক্ট আছে তাদের মাধ্যমে কিন্তু ইউথদের মধ্যে পৌঁছানোর চেষ্টা করবে, ঠিক আছে, যাতে করে ইউথদের টোটালি স্কিলফুল করে তৈরি করা যায়। এবং আরেকটা জিনিস বলতে গেলে কি, যে আমাদের ইন্ডিয়ার যে ইউথরা আছে তাদের যে ফরেন যে ডেটা আছে, সেই ডেটা অনুসারে ইউথরা যারা আছে ইন্ডিয়ার, তারা কিন্তু সত্যি কাজের জন্য যোগ্য নয়, ঠিক আছে। তো কাজের জন্য যোগ্য হিসাবে তৈরি করার জন্য কিন্তু এই ধরনের ট্রেনিং অনেকটা প্রয়োজন আছে। গভর্নমেন্টে এই ইনিশিয়েটিভটিকে আমি অনেকটা সাপোর্ট করছি, কিন্তু কিছু কিছু জিনিস তুলে ধরা প্রয়োজনও ছিল, যার জন্য আমি তুলে ধরেছি, ঠিক আছে। তো এটাই আজকের ভিডিওটা। আশা করছি আমাদের ভিডিওটা ভালোই লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে আমাদের ফেসবুক যে পেজ থেকে যদি দেখে থাকো ফেসবুক পেজটাকে ফলো করবে, যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটিকে ক্লিক করে রাখবে, অল করে রাখবে, যাতে আমাদের সব ধরনের নোটিফিকেশান তোমাদের এখানে চলে যায়। আর বিগত দিনে আমরা কিন্তু টিআরএলএম এছাড়াও বিভিন্ন ধরনের যে স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো আছে সেগুলোর জন্য কিন্তু আমরা অনেকগুলো ভিডিও প্রোভাইড করছি। তো কন্টিনিউয়াসলি এই ভিডিওগুলো দেখো, তোমাদের হেল্পফুল হবে। কারোর যদি কোনো ধরনের কোনো নোটস লাগে বা কোনো ধরনের অনলাইন ক্লাসেস লাগে বা অনলাইন ক্লাসেস করতে চাও, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।